আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা এনসিটিভি থেকে তোমাদের এসএসসি 2026 পরীক্ষার জন্য ইংলিশ ফার্স্ট পেপারের যে মার্ক ডিস্ট্রিবিউশন রয়েছে সে মার্ক ডিস্ট্রিবিউশন বা মান বন্টন প্রকাশ করা হয়েছে। এই হচ্ছে সেই মান বন্টন। এখানে তোমরা দেখতে পাচ্ছ 100 মার্কের প্রশ্নে ঠিক কী কী ক্যাটাগরির কোশ্চেন থাকবে, প্যাটার্ন কেমন হবে সেটি এখানে উল্লেখ রয়েছে। তো আজকে আমি এই মান বন্টনের পাশাপাশি তোমাদেরকে কোশ্চেন প্যাটার্নটি বুঝিয়ে দেব একটি মডেল কোশ্চেনের মাধ্যমে। পূর্ণাঙ্গ 100 মার্কের একটি মডেল কোশ্চেন দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের এবছর এসএসসি 2026-এ যে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাটি হবে তার কোশ্চেন প্যাটার্ন বা প্রশ্নপত্রের ধরন ঠিক কেমন হবে। তাহলে চলো আমরা সেই কোশ্চেন প্যাটার্নটি দেখে আসি। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্ন, এসএসসি 2026 ইংলিশ ফার্স্ট পেপার কোশ্চেন প্যাটার্ন। তোমাদের এই কোশ্চেনে সময় থাকবে 3 ঘন্টা এবং ফুল মার্কস থাকবে 100। প্রথমে তোমরা পার্ট এ রিডিং টেস্ট পাবে, যেখানে তোমাদের 70 মার্কের কোশ্চেন করা হবে। তো রিডিং টেস্টে সাধারণত প্রথম অংশে আমরা একটি সিন প্যাসেজ দেখে থাকি। এই হচ্ছে আমাদের সিন প্যাসেজ, যেটি মূলত আমাদের মূল বই থেকে নেওয়া হয়েছে। তোমরা তোমাদের সিলেবাসে যে সকল ইউনিটগুলো রয়েছে, যে সকল লিসনগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে পড়বে, সেখান থেকেই মূলত এই সিন প্যাসেজটি কমন পাবে। তো যাই হোক, প্রথমে যে সিন প্যাসেজটি দেওয়া থাকবে সেখানে উপরে বলাই থাকবে যে রিড দ্য প্যাসেজ দেন অ্যান্সার দ্য কোশ্চেন বিলো। অর্থাৎ তোমাদেরকে যে সিন প্যাসেজটি দেওয়া হয়েছে সেখান থেকে তোমাদেরকে এমসিকিউ দেওয়া হবে। প্রথমে 1 নম্বর কোশ্চেনে এমসিকিউ দেওয়া হবে 60টি। দেখো 1 2 3 4, দেখো ABCDEFGH এরকম 60টি এমসিকিউ দেওয়া থাকবে এবং এই 60টি এমসিকিউ তোমরা এখানে দেখতে পাচ্ছ মান বন্টন পাশে দেওয়াই রয়েছে। প্রতিটি এমসিকিউর জন্য তোমরা 1 মার্ক করে পাবে, সর্বমোট 7 নম্বর পাবে। এরপর এই একই সিন প্যাসেজ থেকে তোমাদেরকে আবার WS কোশ্চেন করানো হবে। দেখো এখানে বলা হয়েছে যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন ইউর ওন ওয়ার্ডস, অর্থাৎ নিজের ভাষায় এই প্রশ্নগুলোর উত্তর দাও। তো ওই যে উপরে তোমরা সিন প্যাসেজটি পড়েছ সেখান থেকে খুঁজে খুঁজে এই যে 5টি প্রশ্ন রয়েছে এই 5টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। প্রতি প্রশ্নের জন্য 2 মার্ক করে থাকবে, 5টি প্রশ্নের জন্য তুমি সর্বমোট 10 নম্বর পাবে। এরপর 3 নম্বর বলা হবে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল ইন ইচ গ্যাপ উইথ সুইটেবল ওয়ার্ডস বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট। এখানে দেখো একটি টেক্সট দেওয়া রয়েছে। এই যে টেক্সট, এই টেক্সটের আলোকে তোমাদেরকে আবার এখানে দেখো শূন্যস্থান বলা হয়েছে বা ফিল ইন দ্য গ্যাপস বলা হয়েছে, এটি তোমাদেরকে পূরণ করতে হবে। এখানে মার্ক থাকবে 5। তো এই হচ্ছে 3টা আইটেম, যেই 3টা আইটেম আমরা মূলত প্রথম যে প্যাসেজ রয়েছে সেখান থেকে পাবো। এরপর আমরা চলে যাব পরবর্তী অংশে, যেখানে মূলত আনসিন অংশ থাকবে। দেখো বলা হয়েছে রিড দ্য ফলোইং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন নং 4 and 5। এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি প্যাসেজ রয়েছে, তবে এটি কিন্তু সিন প্যাসেজ নয়, এটি হচ্ছে আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজটি তোমাদের মূল বইয়ের বাইরে থেকে দেওয়া হবে। তো যেহেতু মূল বইয়ের বাইরে থেকে দেওয়া হবে, তোমরা জানো না যে কোনটি পড়তে হবে বা কোনটি আসবে, তাই তোমরা তোমাদের যে মডেল কোশ্চেনগুলো রয়েছে সে মডেল কোশ্চেনগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে। তো এই যে আনসিন প্যাসেজটি রয়েছে এখান থেকে আমাদেরকে মূলত 4 এবং 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো সেই কোশ্চেনগুলো কি কি? 4 নম্বরে থাকবে হচ্ছে আমাদের ইনফরমেশন ট্রান্সফার। এই যে একটি ছক দেখতে পাচ্ছ, এই ছকের বিভিন্ন জায়গায় টেক্সট লেখা রয়েছে, আবার বিভিন্ন জায়গায় কিন্তু দেখতে পাচ্ছ খালি জায়গা রয়েছে বা গ্যাপ রয়েছে। এই গ্যাপগুলোকে আমাদেরকে প্রপার ইনফরমেশন বা যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে। এখানে কিন্তু 4 নম্বর বলাই হয়েছে যে কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। অর্থাৎ এই যে প্যাসেজটি আমরা পড়েছি এই প্যাসেজটি থেকে প্রপার ইনফরমেশন নিয়ে আমরা এই টেবিলটি পূরণ করব। এই হচ্ছে আমাদের 4 নম্বর কোশ্চেন। এবার আমাদেরকে বলা হচ্ছে 5 নম্বরে দেখো রাইট সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। অর্থাৎ এই যে প্যাসেজটি আমাদেরকে দেওয়া হয়েছে আনসিন, এই প্যাসেজটি আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে, পড়ে বুঝতে হবে, তারপরে এটির একটি সামারি বা মূল ভাব আমাদেরকে লিখতে হবে। অবশ্যই নিজের ভাষায় সাজিয়ে গুছিয়ে সংক্ষিপ্ত আকারে আমাদেরকে লিখতে হবে। তাহলে 4 নম্বরে যে কোশ্চেন সেখানে আমরা 5 নম্বর পাবো এবং 5 নম্বর যে সামারি লিখবো সেখানে আমরা 10 নম্বর পাবো। এই দুটি প্রশ্নের উত্তর আমরা দেব এই আনসিন প্যাসেজ থেকে। তাহলে সিন এবং আনসিন এই দুটি আমাদের শেষ হয়ে গেল। এরপর আমরা আলাদাভাবে 6 নম্বর কোশ্চেন পাবো, যেখানে বলা হয়েছে ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্সেস গিভেন ইন কলাম এ বি অ্যান্ড সি টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্সেস। এখানে তোমরা ছক দেখতে পাচ্ছ।
ছকের আবার তিনটা আলাদা আলাদা অংশ রয়েছে, যেমন কলাম এ, কলাম বি এবং কলাম সি। তো কলাম এর সাথে কলাম বি ম্যাচ করবে, আবার কলাম বি এর সাথে কলাম সি ম্যাচ করবে। এভাবে তোমরা কি করবে, 5টি আলাদা আলাদা মিনিংফুল সেন্টেন্স তৈরি করবে বা কমপ্লিট সেন্টেন্স তৈরি করবে, যাতে করে সেই সেন্টেন্সগুলোকে অর্থবোধক করা যায়। এভাবে যদি করতে পারো তাহলে এখান থেকে তোমরা 5 নম্বর পাবে। এই হচ্ছে আমাদের 6 নম্বর যে কাজটি সেটি। এরপর 7 নম্বরে আমাদেরকে আবার দেওয়া হবে রিঅ্যারেঞ্জ। দেখো বলা হয়েছে পুট দ্য ফলোয়িং পার্টস অফ দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার টু মেক দ্য হোল স্টোরি। অনলি দ্য করসপন্ডিং নাম্বারস অফ দ্য সেন্টেন্সেস নিড টু বি রিটেন। এখানে আমাদেরকে রিঅ্যারেঞ্জ দেওয়া হয়েছে। রিঅ্যারেঞ্জ মানে কি সেটা তোমরা জানো, যে বিভিন্ন গল্প থাকে, সেই গল্পের যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো একটু র্যান্ডমলি বা এলোমেলোভাবে সাজানো থাকে, সেগুলোকে সঠিকভাবে বা প্রপার যে অর্ডার সেটি মেনটেন করে আমাদেরকে লিখতে হয়। তো এইভাবে মূলত আমরা 7 নম্বর এই রিঅ্যারেঞ্জের অ্যান্সার দেব। এটির মার্ক হচ্ছে 8। মোট 8টি সেন্টেন্স থাকবে, সে 8টি সেন্টেন্সের অ্যান্সার আমাদেরকে করতে হবে। এখানে একটি বিষয় খেয়াল রাখবে, রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে আমরা মূলত অ্যান্সারটা বিভিন্নভাবে লিখে থাকি। যেমন আমরা অনেকে রিঅ্যারেঞ্জের অ্যান্সারের ক্ষেত্রে শুধুমাত্র যেই কারেক্ট অর্ডারগুলো রয়েছে, এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, এভাবে মূলত আমরা ছক আকারে লিখি। আবার অনেক সময় আমরা ছক আকারে লেখার পরেও আমরা কি করি, পুরো গল্পটা আবার সেখানে উঠিয়ে দেই। এভাবেও কিন্তু অনেক সময় লিখি। তো তোমরা প্রস্তুতি খেয়াল রাখবে যে সেখানে ঠিক কীভাবে অ্যান্সারটি লিখতে বলা হয়েছে। যেমন এই যে এখানে প্রস্তুতি করা হয়েছে, এখানে তো বলা হয়েছে যে সেই কারেক্ট অর্ডারগুলো লিখতে, আবার পাশাপাশি এখানে এটাও বলা হয়েছে যে অনলি দ্য করসপন্ডিং নাম্বারস অফ দ্য সেন্টেন্সেস নিড টু বি রিটেন। অর্থাৎ তুমি শুধুমাত্র যে সঠিক অর্ডারটি হবে, যে কোনটি পরে কি হবে, সেটি শুধুমাত্র তুমি এ বি সি ডি নাম্বার দিয়ে লিখে দিবে, কিন্তু তোমাকে পুরো গল্পটাকে আবার সেখানে টেক্সট আকারে লিখতে হবে না। এটি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। সুতরাং এই কথাটি তোমরা খেয়াল করবে। এই কথাটি যদি থাকে তাহলে তোমরা অতিরিক্ত সময় নষ্ট করে সেই পুরো গল্পটি সেখানে আর উঠিয়ে দেবে না। তো এই হচ্ছে 7 নম্বর রিঅ্যারেঞ্জের যে কোশ্চেন সেটি। এবার আমরা চলে যাব নতুন একটি কোশ্চেনে, যেটি এর আগে কখনোই ছিল না, এবছর নতুনে অ্যাড হয়েছে। এই দিকটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য এবছর থেকে নতুন চালু হয়েছে, আগে ছিল না। 8 নম্বরে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ফ্রম দ্য পোয়েমস অফ ইউর টেক্সট বুক। তোমার যে টেক্সট বুক রয়েছে, সেই টেক্সট বুকে যে কবিতাগুলো রয়েছে, সেই কবিতাগুলো থেকে তোমাকে আবার প্রশ্ন করা হবে। এখানে মোট 8টি কোশ্চেন করা হবে। দেখো এখানে ABCD এরকম এইচ পর্যন্ত মোট 8টি প্রশ্ন রয়েছে। তবে 8টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে না, তোমাকে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সেটি যে কোনো 5টি হতে পারে। এখান থেকে তুমি যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেবে, যেটি তুমি সবচেয়ে বেশি ভালো পারো। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। 5টি প্রশ্নের জন্য তুমি সর্বমোট 10 নম্বর পাবে। শিক্ষার্থীরা, এজন্য তোমরা তোমাদের মূল বইয়ে যে কবিতাগুলো রয়েছে, সেই কবিতাগুলো খুব ভালোভাবে পড়বে। এবার দেখো 9 নম্বরে বলা হয়েছে কি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস ফ্রম দ্য স্টোরি অফ ইউর টেক্সট বুক। আমরা এখানে দেখেছি পোয়েম, আর 9 নম্বরে হচ্ছে স্টোরি। এর মানে হচ্ছে আমাদের মূল বইয়ে যে গল্পগুলো রয়েছে, সেই গল্পগুলো থেকেও আবার আমাদেরকে প্রশ্ন করা হবে। এই 9 নম্বর যে কোশ্চেন প্যাটার্ন, এটিও কিন্তু আগে ছিল না, এটি কিন্তু এবছর নতুনে অ্যাড হয়েছে। তো মূল বইয়ে আমরা যে কবিতাগুলো পড়েছি, তার পাশাপাশি যে গল্পগুলো পড়েছি, সেই গল্পগুলো থেকে এখানে আবার দেখো 8টি প্রশ্ন করা হবে। 8টি প্রশ্নের মধ্য থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে। এই গল্পের ক্ষেত্রে তোমাকে প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক করে দেওয়া হবে, এবং 5টি প্রশ্নের জন্য তুমি সর্বমোট 10 নম্বর পাবে। তো এই যে 8 এবং 9, এই দুইটি কোশ্চেনই হচ্ছে এবছর নতুনে অ্যাড করা হয়েছে, যা এর আগে ছিল না। সুতরাং এই দুটি কোশ্চেনের অ্যান্সার লেখার ক্ষেত্রে তোমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, আর এর জন্য খুবই ভালোভাবে পূর্ব প্রস্তুতি নিতে হবে। আমরা 8 এবং 9 নম্বর পর্যন্ত দেখলাম। এই পর্যন্ত আমাদের রিডিং অংশ চলে গেল। এরপর আমাদের শুরু হবে রাইটিং পার্ট। শিক্ষার্থীরা, রাইটিং পার্টে আমরা মোট 30 মার্কের অ্যান্সার দেব, যার একটি থাকবে কমপ্লিটিং স্টোরি এবং আরেকটি থাকবে ডায়লগ। যেমন এখানে বলা হয়েছে, দেখো 10 নম্বরে রেড দ্য ফলোইং স্টোরি, ইটস নট কমপ্লিট, ইউজড ইউর ইমাজিনেশন টু কমপ্লিট ইট অ্যান্ড গিভ আ সুইটেবল টাইটেল টু ইট। তোমাদেরকে এখানে যে কোনো একটি গল্পের প্রথম 2-1 লাইন দেওয়া হবে। এরপর বলা হবে বাকি অংশটুকু তুমি তোমার নিজের কল্পনা শক্তি দিয়ে পূরণ করো। তো আমরা সেভাবে এই গল্পটি করব। তোমরা প্রচুর পরিমাণে কমপ্লিটিং স্টোরি পড়বে, সেখান থেকে মূলত এই গল্পগুলো কমন পেয়ে যাবে।
তো এখানে যে কম্পিটিং স্টোরি দেওয়া থাকবে সেটি শুধুমাত্র পূরণ করলে হবে না, মানে পুরো গল্পটি যে তুমি লিখে দিবে শুধুমাত্র এটি লিখলেই হবে না। এখানে কিন্তু বলা হয়েছে যে গিভ এ সুইটেবল টাইটেল টু ইট, মানে তুমি যে গল্পটি লিখবে তার একটি উপযুক্ত টাইটেল বা শিরোনাম তোমাকে দিতে হবে, মানে তোমার গল্পের একটা ভালো নামও তোমাকে দিতে হবে। তুমি যদি এই সবগুলো দিক বজায় রেখে সম্পূর্ণ গল্পটিকে অর্থবোধকভাবে সাজাতে পারো, সেক্ষেত্রে তুমি গল্পের জন্য 15 নম্বর পাবে। আবার 11 নম্বরে বলা হয়েছে তোমাকে ডায়লগ লিখতে। যেমন এখানে বলা হয়েছে সাপোজ ইউ আর রাবেয়া লিভিং ইন ভিলেজ, মনে করো তোমার নাম হচ্ছে রাবেয়া, গ্রামে বসবাস করো। ইউ হ্যাভ এ ফ্রেন্ড নেম তুলিকা, তোমার একজন বন্ধু আছে যার নাম হচ্ছে তুলিকা। শি লিভস ইন বরিশাল সিটি, সে বরিশাল শহরে বসবাস করে। নাও রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য মেরিট অ্যান্ড ডিমেরিট অফ ভিলেজ অ্যান্ড সিটি লাইফ। এখন তুমি এবং তোমার বন্ধুর মধ্যে একটি ডায়লগ লিখবে যেখানে তোমরা উল্লেখ করবে যে শহরের এবং গ্রামের যেই সুবিধা এবং অসুবিধাগুলো রয়েছে সেগুলো। তো এখানে যেই ডায়লগটি আমি উল্লেখ করেছি এটি মূলত একটি নমুনা ডায়লগ, ঠিক এরকমই বিভিন্ন ডায়লগ তোমাদেরকে লিখতে বলা হবে, তোমরা সেই অনুযায়ী লিখবে এবং এই ডায়লগটির জন্য তোমরা পাবে 15 মার্ক। তাহলে কম্পিটিং স্টোরিতে 15, ডায়লগে 15, সর্বমোট আমরা রাইটিং পার্ট থেকে 30 নম্বর প্রশ্নের উত্তর দেব। তাহলে শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে একটি কোশ্চেন প্যাটার্ন দেখালাম, যেই কোশ্চেন প্যাটার্ন ফলো করে এবছর 2026 সালে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি কিন্তু যে কোনো নির্দিষ্ট একটি বোর্ডের জন্য প্রযোজ্য নয়, বাংলাদেশের সকল বোর্ডে ঠিক এই একই নিয়ম অনুযায়ী তোমাদের এসএসসি পরীক্ষার ইংলিশ প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা, আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এরপরও এই কোশ্চেন প্যাটার্নটি সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো। শিক্ষার্থীরা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।